আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নতুন একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম যে সাউথ কোরিয়ার ভিসা প্রক্রিয়া এবং ভিসার রেশিও, সাউথ কোরিয়াতে যারা নতুন আসবেন আসার পর কত স্যালারি হবে এবং সাউথ কোরিয়াতে লাইফস্টাইল কি ফ্যামিলি আনা যায় কি না সে সম্বন্ধে আমি সব কিছু আপনাদেরকে সামনে তুলে ধরবো। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমার সাথে আছেন মোহাম্মদ সৈকত আহমদ ভাই। উনি সাউথ কোরিয়ার যে ভিসা প্রক্রিয়া, ভিসা রেশিও, বেতন কী রকম আসবে বা ফ্যামিলি আনা যায় কি না এবং সাউথ কোরিয়াতে আগামীতে সার্কুলার আসবে কি না এই বছর সে সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আমাদেরকে বলবেন। সো সৈকত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ফার্স্ট অফ অল আমি আপনার কাছ থেকে জানতে চাইব সাউথ কোরিয়াতে এই ভিসা প্রক্রিয়াটা আমাদেরকে বলবেন। সাউথ কোরিয়াতে ভিসা প্রক্রিয়া কিভাবে করা হয় এবং সাউথ কোরিয়াতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় ও তারা কি ওয়ার্ক পারমিটে সরাসরি আসতে পারবে কি না সার্কুলারের মাধ্যমে আসতে হবে এবং কি কি নিয়ম অনুসরণ করলে তারা সাউথ কোরিয়াতে আসতে পারবে? আসলে সাউথ কোরিয়াতে আমার খুব বেশি দিন অভিজ্ঞতা নাই, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানতে পারছি সাউথ কোরিয়াতে আসার অনেকগুলো স্কোপ আছে। এর মধ্যে হচ্ছে আপনার ট্রাভেল ভিসা আসতে পারেন, স্টুডেন্ট ভিসা আসতে পারেন এবং ওয়ার্ক ভিসা বলতে আমরা যেটাকে E9 ভিসা বুঝি, বুয়েসেলের মাধ্যমে, লটারির মাধ্যমে আসতে হয়। আর কিছুদিন পূর্বে একটা সিস্টেম ছিল সরাসরি E7-এর, এটা আপাতত এভাবে হচ্ছে না ভিসা, এটা কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে। তবে বেশ কিছু লোক কোরিয়াতে আসছে E7 ভিসাতে সরাসরি, বিশেষ করে ওয়েল্ডিংয়ে। তো আপাতত এটা হচ্ছে না। তো এখন আপনি E9 ভিসা যেটা হচ্ছে সেটা বুয়েসেলের মাধ্যমে, লটারির মাধ্যমে ভাষা দক্ষতা পরীক্ষা হয়। তো লটারি ছাড়াও একটা পরীক্ষা হয় ভাষা দক্ষতার, আবার লটারির মাধ্যমে পরীক্ষা হয়। হ্যাঁ, দুইটাভাবেই পরীক্ষা দেওয়া যায়। তো পরীক্ষার মাধ্যমে পাশ করে তারপর কিছু নিয়ম আছে সেইগুলো আপনার ফিল আপ করে তারপরে আপনার আসার সময় মানে সাউথ কোরিয়াতে আপনার সরাসরি আসা যায় না, এই সার্কুলারের মাধ্যমে আসা লাগে। হ্যাঁ, সার্কুলারের মাধ্যমে আসতে হয়। সাউথ কোরিয়াতে সরাসরি আসতে গেলে আপনার যে স্টুডেন্ট ভিসা আসতে হবে, হ্যাঁ আপনি ভিজিট ভিসা আসতে পারেন। বিজনেস ভিসা আসা যায়? বিজনেস ভিসায় আপনি, হ্যাঁ বিজনেস ভিসা আসতে গেলে হচ্ছে এখানে অনেক বেশি আসলে রিকোয়ারমেন্ট এবং এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করা আসলে অনেক টাফ। সো আপনারা যারা সাউথ কোরিয়াতে আসতে চান, সো আমাদের সৈকত ভাই বললেন যে ওয়ার্ক পারমিটে সরাসরি আসা যায় না, আপনারা সার্কুলার প্রতি বছর সার্কুলার দেয়, ওটা বুয়েসেলের মাধ্যমে হয়, SID কুরিয়ার মাধ্যমে হয়। হওয়ার পর ওইটাতে আপনারা নাম আসলে পাসপোর্ট দিয়ে আবেদন করা লাগে, নাম আসলে তারপর আপনারা এই ভাষা শেখা লাগবে। যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা ভাষা শিখতে হবে, ফার্স্ট থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে। আর যারা ভাষা দক্ষ আছেন তাদের জন্য আলাদা একটা সার্কুলার হয় প্রতি বছর। আগে এটা ছিল না, বর্তমানে এটা এখন নতুন নিয়ম করেছে, দুটা সার্কুলার হয়। আর ভিজিট ভিসায় এবং স্টুডেন্ট ভিসায় আর বিজনেস ভিসায় আপনারা আসতে পারবেন। এখন আমি শৌকত ভাইয়ের কাছ থেকে জানতে চাইব সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা কেমন হবে এই বছর বা আগামীতে কেমন হবে সে সম্বন্ধে কিছুটা আমাদের বলেন। আসলে আমার জানা মতে বছর 2 বছর ধরেই ভিসা রেশিওটা অনেক কম, শুধু বাংলাদেশে না, আমাদের যে 16টা দেশ থেকে আসলে কর্মীগুলো আনা হচ্ছে সে 16টা দেশের গণানুপাতিক আসলে সব দেশেরই ভিসা রেশিও কম, তবে বাংলাদেশের ভিসা রেশিওটা অনেক বেশি কম। এটা অত্যন্ত দুঃখজনক এবং বুয়েসেল আসলে এটাকে আন্তরিকতার সাথে ডিল করছে এবং তারা তাদের কৌশল অবলম্বন করার চেষ্টা করছে এবং তারা যে কৌশলে কাজগুলো করছে সেখানেও আসলে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি না আমরা। আমাদের ভিসা রেশিওটা আসলে অনেক কম তুলনামূলক, অনেক বেশি মানুষ। এটা কি ভাষা দক্ষতার কারণে না কি শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে বলা যায় না যে শুধু ভাষা দক্ষতার কারণে, এখানে অনেকগুলো বিষয় নির্ভর করে। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক বিস্তারিত, আসলে এখানে কোরিয়ার বিষয়বস্তু আছে, বাংলাদেশ থেকে হ্যাঁ ভাষা দক্ষতা, কাজের দক্ষতা আসার পরে, আর বিশেষ করে এখন কোরিয়াতেও একটা অর্থনৈতিক মন্দা চলতেছে, কোরিয়া থেকে আসলে ভিসা ইস্যুটা কম হচ্ছে, এটা আরেকটা কারণ। তাহলে আমাদের সৈকত ভাইয়ের কাছে জানতে পারলাম যে ভিসার রেশিওটা বাংলাদেশের জন্য অনেক স্লো হয়ে গেছে এবং বিভিন্ন দেশ থেকে 16টা দেশ থেকে সাউথ কোরিয়াতে মানুষ আসে, লোক আসে, কর্মীরা আসে, আসার পরে এখানে কাজ করে। কিন্তু বর্তমানে সাউথ কোরিয়াতে অর্থনৈতিক দিকটা একটু ডাউন আছে, সো সেক্ষেত্রে আর
বুয়েসএলে যদি বুয়েসএলের মাধ্যমে বা সাউথ কোরিয়াতে অনেক কর্মীরা আসে বাংলাদেশ থেকে, দক্ষ বা অদক্ষ যারা আছে সবাইও আসে, কিন্তু বর্তমানে কিছু ভিসার রেশিওটা একটু কমে গেছে। ইনশাআল্লাহ আগামীতে এটা ভালো হবে, ভালো অপশনে যাবে। সো সৈকত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। এখন আমি সৈকত ভাইকে যে প্রশ্নটা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোটো একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে রাখবেন। আর অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। এখন আমি যেটা শৌকত ভাইকে প্রশ্ন করব সেটা হচ্ছে, সাউথ কোরিয়াতে আপনারা যারা আসবেন নতুন, আসার পর E9 ভিসা থাকে, E9 ভিসা থেকে কোন কোন স্টেপে গেলে আপনারা ফাস্টফুড পর্যন্ত যেতে পারবেন এবং ফাস্টফুড কোরিয়াতে পাবেন কি না সে সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আমরা শৌকত ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। কোরিয়াতে আসলে আমার অভিজ্ঞতা খুব বেশি না, তারপরেও আমি যতটুকু জানতে পারছি আমার এই পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে, কোরিয়াতে পাসপোর্ট পাওয়াটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অনেক দিন স্টে করতে হবে। আপনি E9 থেকে প্রথমে E7 করতে হবে, E7 থেকে F2 করতে হবে, F2 থেকে F5 করতে হবে, F6 করতে হবে, তারপরে আসলে পাসপোর্ট পাওয়ার কিছু পাসপোর্ট পাওয়া যায় কি না? হ্যাঁ, পাওয়া যায়। মানে ওটা কয় বছর লাগে অনুমানিক? এটা আপনার 10-15 বছরের কমে না। 10-15 বছর বা 20 বছরও যেতে পারে। সো এই স্টেপগুলো আপনারা অবলম্বন করলে সাউথ কোরিয়াতে পাসপোর্ট পেতে পারেন, কিন্তু পাসপোর্ট পেতে হলে আপনার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বছর সাধনার পর। আপনার যদি আপনি বয়স 30-35 চলে আসেন, এর পাসপোর্ট পেতে হলে আপনার 50 যাইতে হলে 50-55 যেতে পারে এরকম। সো শৌকত ভাইয়ের কাছে আরও একটা জিনিস জানতে চাইব, আপনারা E9 আসার পর আগে এটা সুযোগ সুবিধা ছিল না, এখন কি সুযোগ সুবিধা আছে কি না এটা জানতে চাইব, যে ফ্যামিলি নিয়ে আসা যায় কি না, ফ্যামিলি আনতে হলে কোন বিষয়ে গেলে এবং কি স্টেপগুলো পার হলে ফ্যামিলি আনা যায় সাউথ কোরিয়াতে? ধন্যবাদ। আমার জানা মতে কোরিয়াতে E9 ভিসায় ফ্যামিলি আনা যায় না, আপনাকে ভিসাটা পরিবর্তন করতে হবে। আপনি E7 করতে হবে, E7 করার পর আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা সহ আপনি নিয়ে আসতে পারবেন এবং কোরিয়াতে স্টে করতে পারবেন। E7 এর ভিসার মেয়াদটা কত বছর থাকে? E7 ভিসা মেয়াদ আসলে E7 2 বছর পর পরে আপনি ভিসা রিনিউ করতে পারবেন। ওইটা পেতে হলে কি কোনো লেভেল দেওয়া লাগে বা কোনো মানে লেখাপড়া করা লাগে? আসলে প্রতি বছরে কিছু চেঞ্জ নিয়ে আসতেছে কোরিয়ান গভর্নমেন্ট। বর্তমানে কিছু প্রদেশে হচ্ছে আপনার কোনো লেভেল লাগে না। E7 এর যে নর্মাল কিছু ক্রাইটেরিয়া ছিল এগুলো আরেকটু ইজি করা হয়েছে, তো এখন লেভেল ছাড়াই আসলে E7 করা যাচ্ছে। পরবর্তী ভিসার মেয়াদ বাড়াতে হলে কি লেভেল? যদি আপনি আরো কিছু সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই লেভেল করতে হবে। কত লেভেল পর্যন্ত যাওয়া লাগে? 3 পর্যন্ত যদি আপনার করা থাকে তাহলে আপনার ভিসা 2 বছরে করে লাগানো যাবে, আর যদি লেভেল 3 করা না থাকে তাহলে আপনি 6 মাস করে ভিসা দেবে। 6 মাস করে ভিসা দিবে। আর লেভেল এইটা ফার্স্ট থেকে কত পর্যন্ত লেভেল আছে? এটা ওই আপনি কি কোরিয়ান ভাষা লেভেলের কথা বলছেন? জি, কোরিয়ান ভাষার লেভেল কথা বলতেছি। কোরিয়ান ভাষার লেভেল আপনার 1 থেকে 5 পর্যন্ত আপনি করতে পারবেন। এই 5 পর্যন্ত করার পর লেভেল শেষ। লেভেল আমাদের ইন্ডিয়ানদের জন্য আপনি চাইলে আরো পড়াশোনার সুযোগ আছে, আপনারা চাইলে আরো লেভেল করতে পারেন, কিন্তু ফার্স্টে যেটা করবেন আপনারা ভিসা এই F6 এ যাইতে হলে আপনার এই লেভেল 1 থেকে 5 পর্যন্ত করতে হবে। এই লেভেলটা আপনার মিনিমাম করতে হবে। আর এটার মেয়াদ আপনার দীর্ঘ সারা জীবনের, এটা সার্টিফিকেটের মেয়াদ সারা জীবন। এটা আপনি যতদিন কোরিয়াতে আছেন বা একটা লাইফ বলা যায়, আপনার লাইফ পর্যন্ত এটা সার্টিফিকেট চলবে। এখন আমরা জানতে চাইব যে সাউথ কোরিয়াতে বর্তমান স্যালারিটা কত 2025 সালে? এটা বাংলা টাকায় তো 1.5 লাখ টাকার উপরে, আর কোরিয়াতে আপনার 21 লাখ সামথিং কোরিয়ান ওন বেসিক স্যালারি। এটা বর্তমানে 2025 সালে বেসিক স্যালারি কোরিয়ার হচ্ছে 21 লক্ষ সামথিং, কিছু আছে 19-20 হয় এরকম। এই কোরিয়ার স্যালারি দেয় প্রতিটা, মানে সরকারি এটা স্যালারি ফিক্সড, এটা সবার জন্য সেম, যারা নতুন আসবে তাদের জন্য। আর এটা বাংলাদেশ তুলনায় হচ্ছে 1.5 লাখ সামথিং উপরে থাকবে। সো যারা নতুন আসবেন তাদের তো শুভকামনা, কারণ আসার পর আপনি এই স্যালারিটা পাবেন। আর ওভার টাইম করলে কি বেতনটা আরও বাড়ে? হ্যাঁ, বেতনটা 1.5 গুণ। আর কোম্পানিরা কি আপনার এই শুনলাম সাউথ কোরিয়াতে নাকি কোম্পানিরা এই ছুটির সাথে বোনাস দেয় বা ওদের বন্ধের সাথে বোনাস প্রোভাইড করে? হ্যাঁ, এটা আসলে কোম্পানি ভিত্তিক নির্ভর করে। তো অনেক কোম্পানিগুলো, এটার কোনো গভর্নমেন্ট রুলস নেই, তো এটা অনেক কোম্পানি অনেকভাবে আসলে বোনাসটা দিয়ে থাকেন। তো কম বেশি সব কোম্পানিগুলো আসলে কিছু না কিছু বোনাস দিচ্ছে, এবং অনেক কোম্পানি থাকা খাওয়ার সুবিধা দিচ্ছে, আবার অনেক কোম্পানি থাকা খাওয়ার জন্য কিছু ইয়ে করতেছে আর কি।
কিছুটা বেতন থেকে কিছুটা কেটে নেয়। ও তাহলে তো এটা সুখের খবর যে যারা নতুন আসবে তাদের জন্য, যা আপনার যদি লাখ ভালো থাকে, ভালো একটা কোম্পানিতে পড়েন তাই বোনাসও পাবেন। আর কিন্তু সব কোম্পানিতে তাদের চলনার সূচক আছে, এইগুলাতে আপনার বোনাস প্রোভাইড করে, বোনাস দেয়, বিভিন্ন উপহারও দেয়, সামগ্রী ওইগুলো দেয়। যারা নতুন আসবে তাদের জন্য সমান, যারা পুরানো আছে তাদের জন্য সমান। আর ওভারটাইম করলে আপনার বেতন আপনার 2-2.5 লাখের নিয়ে যাইতে পারবে, এটা সমস্যা নাই। অন্যান্য ইউরোপ, আমেরিকা ওইগুলোতে যারা ফার্স্ট অফ অল যায় এই বেতন পায় না, কিন্তু সাউথ কোরিয়াতে এটা সুবিধা অনেকগুলো। কিন্তু এটা হচ্ছে আপনার এখানে লাইফে মানে আপনার সেটেল হতে হলে অনেক স্ট্রাগল করার জায়গায় এইটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। কিন্তু আপনার মিনিমাম আপনার ভিসা যখন হবে, ওয়ার্ক পারমিট হবে, 5টা বছর থাকবে, 4 বছর 10 মাসের ভিসা থাকবে। এই ভিসা দিয়ে আপনি পরবর্তীতে আবার রিএন্ট্রি দিয়ে আসতে পারবেন এবং এখানে স্টেবল ভালো একটা ফ্যাসিলিটি পাবেন, ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার দেশে যে কোনো কিছু করতে পারবেন। শেষে যেটা আমি শওকত ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, সাউথ কোরিয়ার লাইফস্টাইলটা কেমন এবং অন্য দেশের তুলনায় সাউথ কোরিয়ার লাইফস্টাইল ভালো না ইউরোপের লাইফস্টাইল, লন্ডন, আমেরিকা, কানাডা এগুলো লাইফস্টাইলটা ভালো, সে সম্বন্ধে আমাদের কিছু বলেন। ধন্যবাদ। লাইফস্টাইল বলতে বাংলাদেশের তুলনায় তো অনেক গুণ উপরে লাইফস্টাইল। আর অন্যান্য দেশের তুলনায় যেটা বলছেন, আমি আসলে অন্যান্য দেশে খুব একটা যাওয়া আসা নেই, তবে আমার অনেক রিলেটিভ আছে, তাদের সাথে যখন কথা বলি অনেক কম্প্যারিজন করতে গেলে বোঝা যায় যে না, আসলে ইউরোপিয়ান লাইফস্টাইল থেকে সাউথ কোরিয়ার লাইফস্টাইল কোনো অংশেই কম না। এবং এখানকার আইন কানুন এবং এখানকার ডিজিটালাইজেশন যে সিস্টেমটা, এটা অনেক বেশি উপরে। আপনি ঘরে বসে অনেক কাজ সম্পন্ন করতে পারবেন, যেটা আপনাকে অফিসে যেতে হবে না। এটা তো বাংলাদেশে কল্পনাও করা যায় না। তো সেদিক থেকে আসলে কোরিয়ান লাইফস্টাইল অনেক উপরে, অনেক হাই, অনেক উন্নত জীবনযাপন। আসলে শওকত ভাই অনেক একটা মূল্যবান কথা বলছেন যে অন্যান্য দেশের তুলনায় সাউথ কোরিয়াতে লাইফস্টাইলটা অনেক বেটার। বাট আপনি ঘরে বসে অফিসের বা বিভিন্ন কাজ করতে পারবেন এবং এখানে সুযোগ সুবিধা অনেক উন্নত। এখানে আপনার আরেকটা আমি শুনেছি, সাউথ কোরিয়াতে নাকি ছুরি বা সন্ত্রাসী বা এগুলা কিছুই নাই। এই দিকটা অন্তত মানে তারা সিকিউরিটিটা অনেক স্ট্রং, তারা আইনের আওতায়, আইনের মাধ্যমে সব কিছু করে, যা আইনের বাইরে কোনো কিছু না। হ্যাঁ সঠিক, এখানে আইনের বাস্তবায়নটা 100%। এখানে আপনি অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যত পয়সাওয়ালা, যত টাকাওয়ালা হন না কেন বা যত ক্ষমতা সম্পন্ন হন না কেন, এখানে আইনের বাস্তবায়নটা 100%। তো আপনারা যারা সাউথ কোরিয়াতে আসতে ইচ্ছুক বা সাউথ কোরিয়া আসার জন্য প্রস্তুতি নিতে আছেন, তারা অন্ততপক্ষে এই সার্কুলারের জন্য অপেক্ষা করেন। এই সার্কুলার সম্ভবত এই বছর হবে কি না তা এখনও বলা যাচ্ছে না। বুয়েসএলে কোনো আপডেট দিচ্ছে না বা এইচআইডি কোরিয়াতে কোনো আপডেট আসছে না। আসছে অবশ্যই আমি আমার চ্যানেলে জানিয়ে দিব আপনাদের, আর আমার ফেসবুকে আমি জানিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে, যারা নতুন আসবেন, তারা যারা আসতে ইচ্ছুক আছেন, তারা অন্ততপক্ষে কোরিয়ান ভাষাটা ভালো করে শিখেন। বা কোরিয়ান ভাষা যত শিখবেন তত আপনার উন্নতি হবে। আর যারা শিখে দক্ষ আছেন, তারা আরও চেষ্টা করেন কোরিয়ান গ্রামারটা আরও ভালো করে স্কিল করেন। এবং আরেকটা বিষয় বলি, আপনারা ঘরে বসে না থেকে স্কিল হন, স্কিল কোনো কাজ শিখেন। আসার পর সাউথ কোরিয়াতে যে কোনো একটা কোম্পানিতে আপনার স্কিল দেখাতে পারেন এবং স্কিল হতে হলে আপনার যে কোনো কাজ শিখলে এটা সম্বন্ধে আপনার একটা সার্টিফিকেট অর্জন করবেন, এটা হচ্ছে আপনার প্রমাণপত্র। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ শওকত ভাই।